হাই, আশা করছি সবাই ভালো আছেন। নিউরাল ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমরা একটি কম্পিউটার কোর্স করানোর চেষ্টা করছি। মোটামুটি 20টি ভিডিও থাকবে দর্শকদের জন্যে। প্রথম 10টা পার্টে আমরা উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশনের অনেকগুলি ফাংশন নিয়ে কাজ করব। দ্বিতীয় পার্টে ভিডিওতে আমরা চেষ্টা করব যে একদম নতুনদের জন্যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই 3টা সফটওয়্যারের কাজ একটু শেখার জন্যে। আসুন দেখি আমরা টপিকগুলো এই প্রথম 10টি ক্লাসে আমরা কমপ্লিট করতে পারবো। বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্স ফার্স্ট পার্ট 1 থেকে 10টা ক্লাসের ভিডিওতে যা যা থাকবে। 1 নম্বরে হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ ডিজিটাল কম্পিউটিং, তারপরে ভিডিওতে কম্পিউটার কম্পোনেন্টস, হাউ কম্পিউটার সিস্টেম ওয়ার্কস, অ্যাডমিনিস্ট্রেশন উইন্ডোজ, ফাইল ম্যানেজমেন্ট, হাউ ইন্টারনেট সিস্টেম ওয়ার্কস, ইন্টারনেট ব্রাউজার অ্যাডমিনিস্ট্রেশন, বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিং, ইনফরমেশন সার্চ অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস, কম্পিউটার ট্রাবল শুটিং। গুলো দেখার সাথে সাথে অনেকগুলো শব্দ আপনাদের কাছে নতুন লাগতে পারে। তো সেই শব্দগুলো মনে রাখাটা আসলে দরকার, কারণ কম্পিউটারের প্রতিটা শব্দ দেখা যাচ্ছে যে এক একটা টার্মস হিসাবে ধরা হয়। কোনো শব্দ যদি বুঝতে না পারেন, ইগনোর করে যান, পরবর্তীতে অনেকগুলো ফাংশন এবং শর্ত এগুলোর সাথে জড়িত থাকে। যে শব্দটা বিশেষ করে অপরিচিত লাগছে সেই শব্দটা আপনারা একটু নোট রাখার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে এটার ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। আসুন দেখে নিই দ্বিতীয় ক্লাসে আমরা কি কি শিখতে পারি। আচ্ছা, প্রথমে আমরা একটু জানতে পারবো যে কম্পিউটার কি। আমরা আসলে অনেকেই জানি কম্পিউটারের যদি সংজ্ঞা লিখতে হয় আমরা অনেকেই বলতে পারি কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, এটি ডাটা হিসাব করে, ডাটা প্রসেস করে, হিসাবপত্র রাখে এবং আমরা এন্টারটেনমেন্টের জন্য বাড়িতে ব্যবহার করি। আসলে একটু যদি ডিটেলস আমরা একটু সংজ্ঞার মধ্যে একটু বোঝার চেষ্টা করি, আসলে দিয়ে যদি আমরা কম্পিউটারটা বোঝার চেষ্টা করি তাহলে কি বলবো আমরা, কম্পিউটার একটা প্রোগ্রামেবল ইলেকট্রনিক ডিভাইস যা ডাটা প্রসেস, স্টোর, ডিসপ্লে ও ডেলিভারি করতে পারে। এটি একটি অপারেটিং সিস্টেম দিয়ে চালিত অ্যাপ্লিকেশন, মেমোরি ও ডাটা প্রসেস ও স্টোর করার একটা কম্বাইন্ড সিস্টেম। তাহলে কি হলো, অপারেটিং সিস্টেম দিয়ে কম্পিউটারটা চলে, অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কম্পিউটারকে এর নির্দেশগুলো দেই, কম্পিউটার মেমোরি এবং ডাটা প্রসেস করে এবং ডাটাগুলো স্টোরও করে রাখতে পারি। ঠিক আছে? তাহলে কম্পিউটার বলতে আমরা শুধু ল্যাপটপ, ডেস্কটপই বুঝবো? আসলে না। একটু যদি চিন্তা করি যে ধরনের মেকানিক্যাল ডিভাইস গুলোতে আমরা মানুষের দরকার অনুযায়ী কোড লিখে সেটাকে রান করিয়ে পরবর্তীতে কাজ করাতে পারি, সেটাই আসলে কম্পিউটিং হিসাবে আমরা ধরতে পারি। সেটা ছোট হাতঘড়ি হোক, আপনার মোবাইল, ট্যাব অথবা বড় বড় ধরনের মেশিন, সুপার কমপ্লেক্স টেবল মেশিন একটা যেমন মহাকাশযান, সেখানেও কম্পিউটিং বিভিন্ন পাওয়ার বিভিন্ন সেক্টরে ব্যবহার করি আমরা। তাহলে এমনি আরো অনেক ধরনের মেশিনের কথা আমরা ভাবতে পারি যাতে কম্পিউটার পাওয়ারের ব্যবহার হয়। আচ্ছা, কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে কাজ করে। মানুষ কাজ করার নির্দেশ দেয়। ঠিক আছে? তাহলে কম্পিউটার হচ্ছে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা কম্বিনেশনের একটা সিস্টেম। মানুষ এই কাজগুলো করানোর নির্দেশ দেয়। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ডিভাইস পার্ট আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম পার্ট। হার্ডওয়্যার গুলোকে কাজ করিয়ে নিতে সফটওয়্যারের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়। ছবিতে আমরা যেমন দেখতে পাচ্ছেন, এই যে হার্ডওয়্যার বলতে কি, যে আপনার এখানে ছবিতে যে ডিভাইস গুলো দেওয়া আছে এখানে হয়তো চিনতে পারছেন আপনারা, এটা প্রিন্টার, হেডফোন, মাউস, স্পিকার, র্যাম, মাদারবোর্ড, মনিটর, এটা হচ্ছে সিপিইউ বক্স অথবা কম্পিউটার সিস্টেম ইউনিট যেটা আমরা বলতে পারি। আর এখানে সফটওয়্যারের লোগো দেখলে অনেকগুলো সফটওয়্যারের লোগো দেখা যাচ্ছে, যেমন এই যে অ্যান্ড্রয়েড প্যাক, তারপর ম্যাকাফে অ্যান্টিভাইরাস, উইন্ডোজ 7 এর লোগো, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জিমেইল এর লোগো, এই যে ওয়ার্ড প্রসেসর এবং পাওয়ার পয়েন্টের লোগো দেখা যাচ্ছে। এখন একটু পরের স্লাইডটাতে যাই। কম্পিউটারের হার্ডওয়্যারটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি, ইনপুট ডিভাইস, সিস্টেম ডিভাইস এবং এই যে দেখতে পাচ্ছেন আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের কাজটা কি, ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা আসলে কম্পিউটারকে কমান্ড দিতে পারি, যেমন এই যে মাউস, কিবোর্ড, স্ক্যানার, ক্যামেরা, জয়স্টিক, মাইক্রোফোন, এই পার্টিকুলার ডিভাইস গুলোর আলাদা আলাদা প্রয়োজন অনুযায়ী কাজে আমরা লাগাই, কম্পিউটারের সাথে কানেক্ট করে লাগাতে হয়। কম্পিউটারের সাথে পার্টিকুলার ডিভাইস গুলো আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা ব্যবহার করতে পারি। আর সিস্টেম ডিভাইস গুলো কি? সিস্টেম ডিভাইস হচ্ছে গিয়ে কম্পিউটারের সিস্টেমের সাথে জড়িত যে ধরনের ডিভাইস গুলো নিয়ে কম্পিউটার রান করে, সেই ডিভাইস গুলোকে আমরা সিস্টেম ডিভাইস বলতে পারি। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমাদের সিস্টেম ডিভাইস গুলো কি, যেমন মেইন হচ্ছে আমার একটা পাওয়ার সাপ্লাই ইউনিট দরকার হবে, একটা মাদারবোর্ড দরকার হবে, প্রসেসর দরকার হবে, র্যাম দরকার হবে, ডিভাইস আরো যেগুলো দরকার লাগে বিভিন্ন, ধরেন কারো খুব হাই এন্ডের গ্রাফিক্স কার্ড দরকার, তাহলে সে সেটা অ্যাড করে নেবে। আউটপুট ডিভাইসটা কি? আচ্ছা, আউটপুট ডিভাইসটা কি? প্রসেস করা ডাটা যে সমস্ত ডিভাইস দিয়ে দেখা যায়, যেমন মনিটর, প্রিন্টার, প্লুটার, প্রজেক্টর, ইয়ারফোন, স্পিকার, সাউন্ড কার্ড ও ভিডিও কার্ড। আচ্ছা, তাহলে আমরা কম্পিউটারে কাজ করা যে ডাটা অথবা যে আমাদের যে ইনপুট গুলো দেওয়া ছিল সেগুলো যখন আমরা দেখবো কিংবা ওগুলো যখন কাজ করব, যেমন কম্পিউটারের প্রসেস করা ডাটা আউটপুট দিতে যে ডিভাইস গুলো ব্যবহার করা হয় সেগুলোকে তাহলে আমরা আউটপুট ডিভাইস বলছি। ঠিক আছে, যেমন আমাদের যদি গান শুনতে মনে হয় তাহলে আমাদের একটা স্পিকার কানেক্ট করে নিতে হবে। যদি আমাদের ছোটখাটো প্রিন্টারের দরকার হয়, প্রিন্ট করার দরকার হয় A4 সাইজের কাগজে, আমরা তাহলে ছোট একটা প্রিন্টার ইউজ করতে পারি। অথবা যদি ধরেন বড় ধরনের কোনো ম্যাপ প্রিন্ট করতে হয়, তখন আপনার সেক্ষেত্রে পার্টিকুলার ডিভাইস একটা দরকার হবে। কম্পিউটারকে চালাতে হলে কি ধরনের সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি? আচ্ছা, যে কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করি, এই সফটওয়্যারটা দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারটা কি? যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য ডিজাইন করা হয়, অর্থাৎ সিস্টেম হার্ডওয়্যার ও ব্যবহারকারীর অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে অপারেটিং সিস্টেমগুলি। ঠিক আছে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাকিনটশ, ক্রোম এর বড় উদাহরণ। এর বাইরেও ডিভাইস ড্রাইভার হতে পারে, ফার্মওয়্যার হতে পারে এবং আরো কয়েক ধরনের সিস্টেম সফটওয়্যার আছে। এটা মূলত কাজটা করবে কি, যে আমার কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার গুলিকে সে হচ্ছে রান করবে এবং আমার যে ধরনের কাজগুলো দরকার করা সেই কাজগুলোকে ও মেশিন দিয়ে করাবে। সুতরাং ধরেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আলাদা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করে লেখা হয়, এগুলো করা হয়। ওই সফটওয়্যার গুলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কি করা হয় আমাদের সিস্টেম সফটওয়্যারের মধ্যে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। ধরেন আপনার এমএস অফিস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং উইন্ডোজ 11 হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার তো আপনার আগে থেকে ইনস্টল করা থাকে অথবা নতুন করে নেওয়া যায়। নতুন আপনি ল্যাপটপ কিনতে গেলে ওটার সাথে এখনকার সময়গুলোতে ইনস্টল করা থাকে, অথবা মাঝে মধ্যে যদি ক্র্যাশ করে তখন আপনি আবার নতুন করে ইনস্টল করে নিতে পারেন। তো এই সফটওয়্যার গুলো ইনস্টল করার পরে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আমাদের দরকার হয়, যেমন ক্রোম ব্রাউজার, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস, ভিডিও এডিটিং করার জন্য যে ক্যাপকাট পাওয়া যায় কিংবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো পাওয়া যায়, ইমেজ এডিটিং করার জন্য অ্যাডোবি সফটওয়্যার প্যাক পাওয়া যায়। তো এই ধরনের সফটওয়্যার গুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো আপনারা ইনস্টল করে নিতে হবে হচ্ছে আপনার কাজের ধরন অনুযায়ী। আপনার যে সফটওয়্যার গুলো দরকার হবে আপনি সেই কাজের সফটওয়্যার গুলি আপনি উইন্ডোজ এর মধ্যে ইনস্টল করে নিতে পারবেন। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কম্পিউটার ইউজার, এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তার দ্বিতীয় লেয়ারে আছে হচ্ছে অপারেটিং সিস্টেম এবং পরের লেয়ারটাতে আছে ডিভাইস। তাহলে কি করছে, মানুষ যদি কোনো কাজ করাতে চায় তাহলে সে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ইউজ করবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কোথায় ইনস্টল করা থাকবে? এই যে সিস্টেম সফটওয়্যারের মধ্যে। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ কি? উইন্ডোজ, লিনাক্স, ম্যাকিনটশ, ক্রোম ওএস ইত্যাদি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, কম্পিউটারের সিস্টেম ডিভাইস সমূহ। তো আমরা সফটওয়্যার মোটামুটি দেখলাম। এবার আমরা কম্পিউটারের যে ইনবিল্ট যে ছোট ছোট ডিভাইস সিস্টেম গুলো আছে প্রত্যেকটার কি কি কাজ আমরা একটু দেখবো। তো একটা কম্পিউটার দাঁড় করাতে গেলে প্রথমে আপনার দরকার হবে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হচ্ছে কম্পিউটারের ব্রেন। এ সমস্ত কাজগুলো করতে পারে, ক্যালকুলেশন থেকে শুরু করে বিভিন্ন মাল্টিটাস্কিং কাজগুলো প্রসেসর করবে। তো কম্পিউটারের সমস্ত কাজগুলো করার মেইন দায়িত্বটা হচ্ছে সিপিইউ। আচ্ছা, যেমন বিভিন্ন ধরনের সিপিইউ মানে পাওয়া যায় বাজারে, ইন্টেল, এএমডি, আরো কয়েকটা নতুন নতুন কোম্পানি আছে। দ্বিতীয়ত যে ডিভাইসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে আপনার সমস্ত কম্পিউটারের যে ডিভাইস গুলো আছে সেগুলো ইনস্টল করা থাকে। ঠিক আছে, এখানে কি বলছে,
The motherboard is the main circuit board that connect all component of the computer is house the CPU, memory and other essential components, allowing them to communicate. তাহলে কি বলছে, কম্পিউটারের সাথে সমস্ত কানেক্টেড যে সমস্ত ডিভাইস গুলো আছে সে মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে এবং একে অপরের সাথে কাজের জন্য যোগাযোগ করে। আচ্ছা, আমরা পরের স্লাইডটাতে যাই। র্যাম। বর্তমানে র্যাম অনেক দরকার অনুযায়ী সাইজে অনেক বেড়ে গেছে। আগে ধরেন যে 512 256 র্যাম হলেই উইন্ডোজ এক্সপি আরামসে চলতো, কিন্তু এখনকার উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 11 সফটওয়্যার গুলো চলে 4 গিগাবাইট র্যামে চলতে পারে, কিন্তু আসলে আপনি যদি ভারী কোনো কাজ করেন, যেমন ভিডিও এডিটিং করেন অথবা গ্রাফিক্স অথবা 3D অ্যানিমেশন করেন, তখন আসলে হাই এন্ডের র্যাম এবং গ্রাফিক্স কার্ডের দরকার হয়। তো র্যামের কাজটা কি? র্যাম ইজ দ্য computer short-term memory used to store data that actively being used or processed. It allows for quick access to information, enhancing the performance. আপনি ধরেন একটা টেবিলে বসে কাজ করছেন, আপনি অথবা একটা কাজ করছেন, আপনার কাজ করার জন্য তো একটু জায়গা প্রয়োজন। এখন এই জায়গাটা যদি একটু ফ্রি হয়, একটু বড় হয়, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। মনে করেন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো, আপনাকে একটা কাজ দেওয়া হলো, কিন্তু কাজটা করার জায়গা দেওয়া হলো না, তাহলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন না। তো র্যাম আসলে এই শর্ট টার্ম মেমোরি গুলো মোটামুটি এই কাজটা করে, যে ওর কাছে যে জায়গাগুলো থাকে প্রসেসরের সাথে কমিউনিকেট করে ওই জায়গাটাকে টেম্পোরারি একটা জায়গার মধ্যে ও নিয়ে প্রসেস করে। এই র্যামের যে মেমোরি, এই মেমোরি কিন্তু কোনো ডাটা সেভ করে রাখতে পারে না। এবং এছাড়াও যদি ধরেন যে আপনার কম্পিউটারে র্যাম আছে 4 গিগাবাইট, এখন আপনি একটা ডাটা প্রসেস করছেন, সেটা আরো বেশি দরকার, তখন কি হয়, এই হার্ড ডিস্কের মধ্যে কিছু ভার্চুয়াল মেমোরি স্পেস ক্রিয়েট করা থাকে, ওটার মধ্যে নিয়েও হচ্ছে ডাটা প্রসেস করতে পারে। আচ্ছা, তো এই উপরে যে ছোট র্যামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ল্যাপটপের র্যাম, আর বড় র্যামটা হচ্ছে ডেস্কটপের জন্য। আচ্ছা, হার্ড ডিস্ক কি করে? হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটার সিস্টেমের মেইন ডিভাইস স্টোরেজ ইউনিট। এটার মধ্যে কিন্তু আবার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা থাকবে। সকল ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যা যা আছে কিন্তু হার্ড ডিস্কের মধ্যেই ইনস্টল করা থাকবে। যেমন এখানে যে কয় ধরনের হার্ড ডিস্ক আছে, এটা হচ্ছে বড় একবারে অ্যালুমিনিয়াম প্লেটের স্টিল প্লেটের হার্ড ডিস্ক বড়, এটা হচ্ছে ছোট ইলেকট্রনিক্স চিপস, এটা এসএসডি, এটা 256 জিবি অথবা 1 টেরাবাইট 2 টেরাবাইট হয়। তো আপনি মিনিমাম একটা স্টোরেজ ইউনিট আপনার রাখতে হবে যদি কম্পিউটার সিস্টেমটাকে চালাতে চান, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে আসি পাওয়ার সাপ্লাই ইউনিট। কম্পিউটারকে ফাংশনাল করতে হলে আপনার অবশ্যই পাওয়ার দিতে হবে, এবং এর কাছে মাদারবোর্ডে পাওয়ার যাবে, আপনার হার্ড ডিস্কে পাওয়ার যাবে, যদি সিডি অথবা ডিভিডি রম থাকে তাকে পাওয়ার দিতে হবে, গ্রাফিক্স কার্ড থাকলে তাকেও দিতে হয়, ঠিক আছে? তারপর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যদি আপনি এখনকার ল্যাপটপ এবং ডেস্কটপ গুলোতে বিল্ট ইন গ্রাফিক্স ইউনিট দেওয়া থাকে, সেটা অল্প মিনিমাম কাজ করার জন্য আর কি। এবং আপনার যদি হাই এন্ডের গ্রাফিক্স কাজের দরকার হয় কিংবা বড় বড় কনফিগারেশনের ভিডিও গেম গুলোর দরকার হয়, গেম খেলার দরকার হয়, তাহলে আপনি আলাদা গ্রাফিক্স কার্ড এই ধরনের একটা কিনে নিতে হবে। আর কুলিং সিস্টেমের কাজ কি? কুলিং সিস্টেমের কাজটা হচ্ছে এই যে এই গ্রাফিক্স কার্ডটার সাথে একটা কুলিং সিস্টেম দেওয়া আছে, এটা নিচেরটা মূলত এটা হচ্ছে প্রসেসর যখন কাজ করে তখন প্রসেসরে প্রচুর হিট উৎপন্ন হয়, এইটাকে ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেমটার দরকার। সেটা নরমাল অ্যালুমিনিয়ামের হিট সিঙ্কও হতে পারে অথবা লিকুইড কুলিং টেকনোলজি দিয়ে হতে পারে। আচ্ছা, পর্বে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে একটা মাদারবোর্ড আছে। তো এই মাদারবোর্ডের কোন কোন কম্পোনেন্ট, এটা একটু আমাদের একটু জানার দরকার আছে, কারণ আপনি যদি কোনো কম্পিউটারের কোনো কম্পোনেন্ট আপনি কানেক্ট করতে যান, তখন হচ্ছে গিয়ে আপনার এখানে একটু বোঝার দরকার। আচ্ছা, প্রথমে আমরা একটু উপর থেকে আসি। এখানে হচ্ছে যে ফ্যান হিট সিঙ্ক কানেক্টর, এই যে প্রসেসরের উপরে যে একটা ফ্যান কুলিং ফ্যান লাগানো থাকবে সেটা কানেক্টর, এটা এসএমপিএস কানেক্টর, আইডি কানেক্টর, আইডি হার্ড ডিস্ক যদি থাকে অথবা আইডি ডিভাইস যদি থাকে সেটা, সাটা কানেক্টর হচ্ছে এটা, সাটার পোর্ট হচ্ছে এটা, মাদারবোর্ডের জাম্পার এটা, তারপরে মাদারবোর্ডের চিপসেট, এখানে অবশ্য আমাদের হাত দেওয়ার কিছুই নাই। এটা ইউএসবি কানেক্টর গুলো, এখানে যদি এক্সট্রা ইউএসবি কানেক্টর যদি আপনার লাগানো দরকার হয় সামনে, সেটার পোর্ট হচ্ছে এটা।
এফডিডি কানেক্টর, এই পুরাতন হার্ড ডিস্ক গুলো এটার মাধ্যমে লাগানো যায়। কন্ডেন্সার এখানে টাচ করার কিছুই নাই। আর এখানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এটাও ধরার কিছু নাই। পিসিআই স্লট, এখানে আপনার যদি পিসিআই রিলেটেড কোনো ডিভাইস থাকে, যেমন সাউন্ড কার্ড হইতে পারে অথবা গ্রাফিক্স কার্ড হইতে পারে, সেইগুলো আপনারা এখানে লাগাতে পারবেন। আর এখন গ্রাফিক্স কার্ডের আলাদা এই যে স্লট এটা দেয়া আছে, এখানে লাগানো যায়। পিসিআই তে পুরাতন গুলো লাগানো যায়। তো এখানে হচ্ছে এই যে কানেক্টর, মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে মাইক্রোফোনের জ্যাকটা এখানে লাগবে। এই যে চার কোনা একটু ইয়ে আছে, এটা হচ্ছে RJ45 কানেক্টর, নেটওয়ার্কিং কেবল। নিচের দুটো হচ্ছে যে ইউএসবি পোর্ট, এটা হচ্ছে SATA কানেক্টর, SATA হার্ড ডিস্কের জন্য, ডিভাইস গুলোর জন্য এটা দরকার। এই দুটো হচ্ছে আবার ইউএসবি পোর্ট। এখানে আরেকটা RJ45 কানেক্টর আছে কেবল, নেটওয়ার্কিং এর কেবলের জন্য। আচ্ছা, তো এখানে দুটো ইউএসবি পোর্ট আছে, আবার একটা মাউসের পোর্টও দেওয়া আছে। আর এটা হচ্ছে প্রসেসরের পোর্ট, প্রসেসরের সকেট আর কি, পিনলেস সিপিইউ সকেট এটা। আর এইটা হচ্ছে বড় যেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে র্যাম। এখানে র্যাম গুলো লাগানোর জন্য আর কি স্লট গুলো দেওয়া আছে। তো আশা করছি আপনারা একটু বুঝতে পেরেছেন, এবং সামনে যদি কোনো মাদারবোর্ড পান অথবা একটু তাকিয়ে দেখতে পারেন, একটু মিলিয়ে একটু পড়ার চেষ্টা করতে পারেন। এই ধরনের মাদারবোর্ড কম্পোনেন্টস লিখে সার্চ দিলে এই ধরনের ছবি অনেক পাওয়া যাবে, সেটা থেকে একটু দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। পরবর্তীতে আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ল্যাপটপের, এর পিছনের কভারটা খুলে ফেলা হয়েছে, এবং এতক্ষণ যে আলোচনা করলাম সেটা ডেস্কটপ ডিভাইস গুলো দেখিয়েছি। তো এইখানে একেবারে ইন্টিগ্রেটেড করা সমস্ত ডিভাইস গুলো আছে কম্পিউটার সিস্টেমটাকে চালানোর জন্য, ল্যাপটপটাকে চালানোর জন্য। আমি একটু দেখাচ্ছি যে এখানে মাউসটা নিয়েছি, এখানে দেখবেন যে এটা হচ্ছে র্যামের স্লট, এখানে হচ্ছে প্রসেসরটা আছে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন। প্রসেসরটাকে কুলিং করার জন্য এই যে হচ্ছে কুলিং সিস্টেমটা, এই যে কুলিং ফ্যান, এই যে হচ্ছে এসএসডি ড্রাইভটা ল্যাপটপের, আর এই যে হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, তো আশা করছি আপনাদের বেশ কিছু আইডিয়া হলো, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা আমার কোনো মিস্টেক থাকে, আপনারা নিচে একটু কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো একটু ঠিক করার চেষ্টা করব। এখন আমরা একটু কম্পিউটারের হিস্ট্রিটা একটু দেখে আসি, কিভাবে কম্পিউটারের কনসেপ্টটা অতীত থেকে বর্তমানে এসেছে। আচ্ছা, এই যে 2400 বিসিতে অ্যাবাকাসের ব্যবহারটা ছিল ব্যাবিলনিয়া সাম্রাজ্যে। তারপরে 300 বিসিতে পিঙ্গালা ইনভেন্টেড দ্য বাইনারি নাম্বার সিস্টেম, যা বর্তমানে কম্পিউটার কিন্তু এই যে বাইনারি নাম্বার সিস্টেমের উপরেই চলে। ঠিক আছে, তারপরে 60 এডিতে কি হয়েছিল, হেরন অফ আলেকজান্ড্রিয়া ইনভেন্ট দ্য মেশিন হুইচ ফলো সিরিজ অফ ইনস্ট্রাকশন। 1492 সালে কি হয়েছিল, লিওনার্দো দা ভিঞ্চি মেকানিক্যাল ক্যালকুলেটর এবং প্রোগ্রামেবল রোবট এর কনসেপ্ট নিয়ে কাজ করেছিলেন। তারপরে 1642 সালে প্যাসকেল মেশিন আবিষ্কার হয়। এটা এক ধরনের ক্যালকুলেটর, যা সে সময় আসলে ট্যাক্স হিসাব করার কাজে ব্যবহার হতো। আমরা যে হিসাবগুলো করি, এই হিসাবগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তো তখনকার মানুষজন চিন্তা করলো যে এমন কোন ধরনের মেশিন কি আমরা আবিষ্কার করতে পারি যেটাতে এক ধরনের ডাটা আমরা দেব, তো হিসাব কিতাব কমপ্লিট করে ও আমাদেরকে ফিনিশ একটা ক্যালকুলেশন দেখাবে। তো সেই ধারণা থেকে চার্লস বেবেজ 1822 সালে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করছিলেন। সেই সময় উনি আসলে এই ইঞ্জিনটা সফলভাবে শেষ করে যেতে পারেননি। উনার যে কনসেপ্টটা ছিল যে আমরা র ডাটা দেব, মেশিন ওই ডাটাগুলোকে প্রসেস করবে এবং ডাটা সেভ করে রাখতে পারবে পরবর্তীতে, যাতে একই ধরনের কাজ করতে বারবার সময় নষ্ট না হয়। তো ওনার যে বান্ধবী ছিলেন লর্ড বায়রনের কন্যা অ্যাডা বায়রন, উনি এই অ্যানালিটিক্যাল মেশিনের জন্য এক ধরনের প্রোগ্রাম তৈরি করার জন্য কাজ করছিলেন। এই জন্য ওনার স্মরণে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যার নাম হচ্ছে অ্যাডা। আচ্ছা, 1835 সালে মোর্স কোডের উদ্বোধন করা হয়।
মোর্স কোডটা আবিষ্কার যে হয় এটা কাজ করে হচ্ছে আলো জ্বলে নিভে এক ধরনের সংকেত, যে একবার আলো জ্বললে এটা হবে, দুইবার আলো জ্বললে এটা হবে, এরকম আর কি। তো কম্পিউটার যে ডিজিটাল কম্পিউটার যে আমরা এখন কাজ করি, ডিজিটালটা আসলে কি, ডিজিট হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1 এর কনসেপ্টটা আসলে অনেকটা এই মোর্স কোড থেকে এসছে কি, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন উদ্বোধন করেছিলেন। এই টেলিফোনের কনসেপ্টটা দেখেন, যে আমরা এখন যে কম্পিউটারের সাথে যে শুধু ভয়েস ট্রান্সফার, কম্পিউটার যে শুধু ম্যাথ ক্যালকুলেশন ছাড়া এখন বর্তমানে ভিজুয়াল ডাটা যেমন অডিও, ভিডিও, ছবি এগুলো নিয়ে কাজ করছে। দেখেন 1880 সালে কিন্তু বৈদ্যুতিক সাউন্ড আবিষ্কার করে ফেলেছিলেন। আচ্ছা, তারপরে 1895 সালে রেডিও সিগন্যাল ইনভেন্টেড বাই মার্কনি। 1895 সালে এই যে রেডিও সিগন্যালও তৈরি হয়ে গেল। তারপরে 1924 সালে ইলেকট্রোমেকানিক্যাল টেলিভিশন সিস্টেম জন বেয়ার্ড আবিষ্কার করে ফেললেন। আমাদের কম্পিউটারের ডিসপ্লে সিস্টেম কি হলো, 1924 সালে হলো। 1937 সালে অ্যালান টিউরিং ডেভেলপ দ্য কনসেপ্ট অফ থিওরিটিক্যাল কম্পিউটার মেশিন। আচ্ছা দেখেন, উনি সেই সময় ইলেকট্রনিক কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিলেন 1937 সালে। আচ্ছা, 1939 সালে কি হলো, 1949 সালে দাবা খেলার মেশিন আবিষ্কার হলো। 50 সালে ইলেকট্রনিক কম্পিউটার প্রথম জাপানে তৈরি হলো। 53 সালে আইবিএম প্রথম মেশিন বিক্রি করলো, কম্পিউটার আসলে বিক্রি করলো। 53 সালের পরে কি হলো, 61 সালে জেনারেল মোটর পুট দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রোবট। আচ্ছা, রোবটের কনসেপ্টটা ইন্ডাস্ট্রিয়ালি 1961 সালে হলো। 64 সালে কম্পিউটারে লেখালেখির কাজও শুরু হয়ে গেল। এই যে আচ্ছা, 1964 পরে 1970 সালে র্যাম আবিষ্কার হলো এবং ফার্স্ট মাইক্রো প্রসেসর ইন্টেল 4004 আবিষ্কার হলো। 1971 সালে ইমেল সিস্টেমটা আবিষ্কার হয়েছিল। এটা আসলে আবিষ্কার হয়েছিল আপনার আমেরিকান একটা সামরিক ল্যাবে, পরে ওরা জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেয় এবং এই কম্পিউটারের অনেকগুলো অংশ আমেরিকান সামরিক বাহিনী পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে, যেমন জিপিএস। ইমেল এবং জিপিএসটার পিছনে ওদের অনেকটা অবদান আছে। 1972 সালে ফার্স্ট কি হলো, ভিডিও গেম মেশিন তৈরি হলো আর কি। 75 সালে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করলেন। 76 সালে অ্যাপল প্রতিষ্ঠা হলো। 77 সালে অ্যাপল এই যে ফার্স্ট পার্সোনাল যে কম্পিউটার সেটা আবিষ্কার করলো। 79 সালে 500,000 কম্পিউটার বিক্রি হয়ে গেল। 82 সালে এই যে কমোডোর 64 কম্পিউটার বেস্ট সেলিং মেশিন হিসেবে পরিচিতি পেল। নিনটেন্ডো গেমিং সিস্টেমটা এই যে 1985 সালের দিকে বেরোলো। 91 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা মানে ইন্টারনেটের আবিষ্কার হলো। তখন 91 সাল থেকে আসলে মূলত কম্পিউটার এবং ইন্টারনেট বেস যে সমস্ত শিল্প আছে সেটা আসলে বুম করে আর কি হলো। তারপরে 98 সালে গুগল প্রতিষ্ঠা পায়। 2002 সালে এতগুলো পিসি 1 বিলিয়ন পিসি বিক্রি হয়। 6 সালে টুইটার, 10 সালে অ্যাপল আইপ্যাডটা লঞ্চ করে। 12 সালে গুগল ক্রোম ওয়ার্ল্ড ওয়াইড ইউজেস শেয়ার নিয়ে নেয় 28%। মানে ব্রাউজারের শেয়ার এর 28% নিয়ে নেয়। এর আগে আমরা ব্যবহার করতাম কি 2004-5 সালের দিকে মজিলা ফায়ারফক্স, তার আগে ব্যবহার করতাম ইন্টারনেট এক্সপ্লোরার। আচ্ছা, এই যে হিস্ট্রির যে বিবর্তনগুলো আমরা দেখলাম, এটা খুব শর্টে আর কি এখানে দেয়া হয়েছে। আমরা জাস্ট একটু বোঝার জন্য কথা বলছি আর কি। তো এখানে যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আসলে কম্পিউটার কোথা থেকে ছিল, কম্পিউটারের কনসেপ্টটা কোথা থেকে ছিল আর কোথায় এসে আসলে বর্তমানে শেষ হয়েছে, ঠিক আছে? মানে এখনো চলছে, কিন্তু এই যে দেখুন মানুষের কম্পিউটার নিয়ে কাজ করা কিন্তু থেমে নেই, নতুন নতুন ধরনের কনসেপ্ট নিয়ে কিন্তু কাজ করছে। এখানে একটা অপশন দেখাই, এটা হচ্ছে গুগলের কোয়ান্টাম কম্পিউটার। এই যে দেখেন কম্পিউটারের পুরো কনসেপ্টটাই কিন্তু ওরা বদলে দিয়েছে। কোয়ান্টাম কম্পিউটার এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাদের স্পিড অনেক বেশি এবং একসাথে অনেক ধরনের ডাটা প্রসেস নিয়ে খুব দ্রুতভাবে কাজ করতে পারে। তার মানে এখন বোঝা যাচ্ছে যে আমাদের কি পরিমাণ
হাই স্পিড কম্পিউটারের আসলে দরকার। তো দিন যত যাবে, এভাবে দিন যত যাবে আমাদের কম্পিউটার ব্যবহারের প্রয়োজনীয়তা আর ভিন্নতা দেখা দেবে, মানুষের নতুন নতুন আবিষ্কার এর দিকে যাবে, আমাদেরও তার সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। তো আশা করছি আপনারা একটু বোঝার চেষ্টা করেছেন। আমরা পরবর্তী ক্লাসটাতে কম্পিউটারের কম্পোনেন্টস গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।